আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় দর্শক, গত 24শে সেপ্টেম্বর তিনটে সংবাদ আমি খুব গুরুত্ব সহকারে নিয়েছি। তিনটে সংবাদের মধ্যে দুটো সংবাদ পজিটিভ আর একটা সংবাদ নেগেটিভ। নেগেটিভ বলছি এই কারণেই যে সেই সংবাদটা একটু কষ্টদায়ক, কিছু কিছু মানুষের অনেক ভোগান্তির কারণ। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে এই তিনটো ব্যাপারেই উপস্থাপন করছি। আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে উনি আমাদের প্রধান সমন্বয়কারী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে ওনার যে কম্বাইন্ড এবং একক চিন্তা ভাবনায় ওনারা কাজ করতেছে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে। বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশাল ছিল, ধোঁয়াশার মধ্যে আমরা ছিলাম, বা অনেক বুদ্ধিজীবী জ্ঞানী যারা লেখালেখি করে, রাজনৈতিক বিশ্লেষক, তাদের একটা হয়তো সন্দেহ ছিল, ধারণা ছিল, কারণ ক্লিয়ার কারোর মুখ দিয়েই প্রকাশ পায় নাই। এই জন্য ধারণা ছিল যে হয়তো বা দুইজন দুই মেরুতে চলতেছে, দুইজন দুই দিকে চলতেছে, মাঠে কাজ করতেছে, কারোর সঙ্গে হয়তো কম্বিনেশন ঠিক মতো হচ্ছে না, এরকম একটা দোটানার মধ্যে ছিল। এই জিনিসটা ক্লিয়ার করে দিল যে আমরা এক আছি। অন্তর্বর্তীকালীন সরকার যা করছে আমার পূর্ণ সমর্থন আছে এবং পূর্ণ সমর্থন করে যাব, এবং তাদের সুবিধার জন্য যে কাজগুলো করণীয় সেগুলো সে করবে, সাপোর্ট দেবে, এবং প্রতিনিয়ত তার সঙ্গে যোগাযোগ আছে। প্রতি সপ্তাহে তাদের সঙ্গে দেখা হয়, কথা বিনিময় হয়, মত বিনিময় হয়। তো এই জিনিসগুলো কিন্তু খুবই প্রশংসনীয় এবং খুবই উল্লেখজনক। আপনি একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন কতদিনের ভিতর নির্বাচন হতে পারে। আপনি 18 মাসের কথা উল্লেখ করে, আমার যে চিন্তাধারা সেটা হলো, প্রকৃতপক্ষে যদি নির্বাচনের প্ল্যান যদি ঠিক মতো পারে তাহলে এটার সময় অনেক বেশি লাগবে। প্রথম কাজ হলো নির্বাচন কমিশন তৈরি করতে হবে। সেই কমিশনটা হতে হবে গ্রহণযোগ্য এবং নির্দলীয়, নিরপেক্ষ, এবং প্রতিটি রাজনৈতিক দলের সম্মতি থাকতে হবে সেখানে। এটা গেল। আর নির্বাচনের যে প্ল্যান, যে প্রোগ্রাম, কারা নির্বাচন, ফিল্ড পর্যায়ে যে কাহিনীগুলি ঘটে, এলাকা বেসিসে, বিভিন্ন থানা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে বা ইউনিয়ন লেভেলে, ওয়ার্ড লেভেলে যে নির্বাচন সেন্টারগুলো থাকে, সেখানে যে কার্যক্রমগুলো হয় সুষ্ঠু নির্বাচনের জন্য, এই জিনিসগুলো ঢেলে সাজাতে আমার মনে হয় বেশ ভালো একটা সময় যাবে। প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে গেলে প্রতিটি রাজনৈতিক দলকেও সংস্কার করতে হবে। দলের আভ্যন্তরীণ কোন্দল, দলের ভিতরে যে লুকোচুরি খেলা চলে, এই খেলাগুলোর নিষ্পত্তি করা লাগবে। মোট কথা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ড লেভেলের কর্মী থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল, থানা লেভেল, বিভাগীয় লেভেল থেকে কেন্দ্র লেভেল পর্যন্ত যে কমিটিগুলো, এই কমিটিগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উঠে আসতে হবে। এবং কেন্দ্রীয় যে কমিটি আছে, কেন্দ্রীয় কমিটিকেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশনের মাধ্যমে বছরে বছরে সম্মেলন দিতে হবে। জেলা পর্যায়ে যে সমস্ত অফিস আছে এগুলোকে সংস্কার আনতে হবে। ঠিক আছে, এখন নতুন করে ফিল্ডে নেমে ভোটার লিস্ট করতে হবে, সঠিকভাবে ভোটার লিস্ট করতে হবে। তো এই সমস্ত কার্যক্রম করতেও বেশ সময় দরকার। আর অন্যান্য সাইটগুলো, যেমন বিচার বিভাগ গুলোতে যে সমস্ত অকারেন্স হইতো, যে সমস্ত কার্যক্রম হতো, এখন তো আর সেইভাবে হতে হবে না। এখন তো প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া, বৈষম্য বিরোধী আচরণ প্রতিটি নাগরিকের সঙ্গে করতে হবে। এই সিস্টেমটা চালু করতে হবে বাংলাদেশে, প্রতিটি থানা লেভেল, ইউনিয়ন লেভেল, সব পর্যায়ে। আরেকটা বড় যে বিজয়, আমি বলবো বিজয়, সেটা হলো ডক্টর ইউনূসের আন্তর্জাতিক পরিমণ্ডলে যে তার পরিচয়, এই পরিচয়টা যে আরো কত ধাপ এগিয়ে নিয়ে গেল জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়াতে। জাতিসংঘের অধিবেশনে যারা যোগ দিচ্ছে, অন্যান্য দেশের থেকে যারা আসছে মেহমানরা, এরা টাকা খরচ করে টিকিট কিনে ডক্টর ইউনূসের বক্তব্য শুনত। তখন ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী একজন ডক্টর ইউনূস, ওনার থিসিস
উনি সাপ্লাই করতো, ওনার থিসিস উনি পরিবেশন করতো। সবাই এই থিসিসটা শোনার জন্য বা গ্রহণ করার জন্য টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতো তার হলে। আর এখন টাকা ছাড়া সেই ডক্টর ইউনূসকে একটা দেশের প্রধান হিসাবে, একটা দেশের প্রতিনিধি, প্রধান কর্মকর্তা হিসাবে ডক্টর ইউনূসকে দেখলো। আপনারা দেখেন, আমি ছবিগুলো আপলোড করে দিচ্ছি, এটার বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নাই। তবে এই ছবিগুলো দেখলে আপনাদের নিজের বিবেক, নিজের ব্রেন, নিজের মেধা খরচ করলে বুঝতে পারবেন যে ডাক্তার ইউনূস কত উচ্চমানের একজন ব্যক্তি। প্রিয় দর্শক, দেখুন ছবিগুলো খুব মাইন্ডলি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বিশ্ব বরেণ্য নেতাদের সঙ্গে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কত ক্লোজ, কত আন্তরিক, কত পুরাতন বন্ধু। এমন একজন ব্যক্তিত্ব যিনি সকল বিশ্ব নেতাদের কাছে বরেণ্য। একটা ঐতিহাসিক বিজয় এমনই মনে হচ্ছে জাতিসংঘের 89তম অধিবেশনে যোগদান করা বাংলাদেশের জন্য মহা গৌরবের, মহা বিজয়ের, তৎসহ আমাদের দেশের জন্য অনেক বড় স্বার্থ এবং সুনাম বয়ে আনছে ইনশাল্লাহ। বিশেষ করে জো বাইডেন যেভাবে তাকে আলিঙ্গন করছে ডক্টর ইউনূসকে, ভাবা যায় না, ভাবা যায় না। বুকের সাথে, মুখের সাথে, মাথার সাথে মাথা লাগায় আমেরিকার প্রেসিডেন্ট। আমি এই ছবি অতীতে আমি কখনো দেখি নাই যে কারোর সঙ্গে সে এইরকম ভাবে ছবি উঠছে বা এইরকম ভাবে তাকে ধরছে। সে তো ছবি উঠার জন্য তো এরকম করে নাই, সে বাস্তব ভাবে যা করতেছিল এইগুলো ক্যামেরাম্যান ছবি তুলছে। আমরা বাংলাদেশের পক্ষে ডক্টর ইউনূস জো বাইডেনের কাছে কত প্রিয়, কত আপন। আর তার কাছে আপন হওয়া মানেই আমেরিকা আমাদের পক্ষের। শুধু তাই না, সে প্রকাশ্যে বলেছে যে বাংলাদেশের জন্য যেখানে যা দরকার তাই আমি করব, আপনি বলবেন আমি করব। একেবারে ক্লিয়ার বাংলা কথা বলেন। কানাডার প্রেসিডেন্ট জাস্টিস ট্রুডোর সঙ্গে যেভাবে কথাবার্তা বলতেছে, জাস্টিস ট্রুডো যেভাবে বসে আছে আর ডক্টর ইউনূস যেভাবে বসে আছে, মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের সেক্রেটারি জাস্টিস ট্রুডো। ঠিক ছবিটা এরকম মনে হয়। যাই হোক, তো এই সম্মানের লোক, এই সম্মানের লোক আমাদের বাংলাদেশের গর্ব। তার বক্তব্যে সারাক্ষণ বাংলাদেশের কথা, বাংলাদেশের মানুষের কথা, বাংলাদেশের যুবক ছাত্রদের নিয়ে কথা। সবচেয়ে আরেকটা বড় ব্যাপার হলো, উনি গেছে সবাইকে একটা বই প্রেজেন্ট করছে। কি বই? ছাত্ররা যে ওয়ালে ওয়ালে ডিজাইন করছে, হ্যাঁ, এইগুলো নিয়ে সে একটা বই তৈরি করছে। তার ব্রেনটা দেখেন কোন জায়গা, যে আমার দেশের যুবক ছেলেরা, ছাত্র ছাত্রীরা এই 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 সরকারকে উৎখাত করার পরে তারা প্রফুল্ল চিত্তে, তারা মনের আনন্দে, আবেগ দিয়ে সারা ঢাকা শহরকে সাজিয়েছে। এই বই প্রত্যেকের হাতে সে একটা করে দিছে। বক্তব্যে সারাক্ষণ শুধু সে আমার দেশের কত লোক মারা গেল, কত লোকের কি ঘটনা, কিভাবে ছাত্ররা আন্দোলন করলো। জাতিসংঘর অধিবেশনে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করেছেন, হাইলাইট করেছে বিগত ছাত্র জনতা আন্দোলনকে, হাইলাইট করেছে শহীদ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে, হাইলাইট করেছে গণ অভ্যুত্থানকে, তুলে ধরেছে আমাদের দেশটাকে নতুন করে, নতুন বাংলাদেশ সাজানোর কল্পে বিশ্ববাসীর কাছে পরিকল্পনার কথা। জাতিসংঘের অধিবেশন যেন বাংলাদেশকে নিয়ে, এবারের জাতিসংঘের অধিবেশন যেন ডক্টর ইউনূসের জন্য। আমি যে দুঃখের কথাটা বলবো, এটা সত্যিই দুঃখের কথা। এই গতকালকেরই ঘটনাটা, সেটা হলো সিলেটে
অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান এইগুলো তুলে দেওয়ার জন্য, এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য অভিযান চালাচ্ছে। এই অভিযানগুলো বিগত সরকারের আমলেও হয়েছে। যখনই অভিযান চলে তখনই দুর্দশা বাড়ে ওই এলাকার। যাত্রীদের দুর্দশা বাড়ে, গাড়ির মালিক, গাড়ির শ্রমিক, গাড়ির ড্রাইভার, তাদেরও দুর্গতি বাড়ে। এখানে একটা খুব টেকনিক্যাল একটা ব্যাপার রয়ে গেছে। এই যে অটোরিকশা, ব্যাটারি চালিত যে অটোরিকশা, ব্যাটারি চালিত ভ্যান, ব্যাটারি চালিত রিক্সা, ব্যাটারি চালিত এখন মোটরসাইকেলও আছে, অথচ গভর্নমেন্ট লাইসেন্স দেয় না। কিন্তু এই এই অটোচালিত রিক্সা, ভ্যান, এই 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 ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ছাড়া আমরা এখন পুঙ্গ। আপনি দেখেন প্রতিটি শাখা রোডে বাস তো আর যায় না, টেম্পো নাই আগের মতো, লেগুনা আগের মতো দুই একটা ঝুলতে ঝুলতে যায়। এই প্যাসেঞ্জারগুলি কারা টানে? সব এই ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সা চালায় গ্রামগঞ্জে, পথে ঘাটে, অথচ আপনারা লাইসেন্স দেন না, গভর্নমেন্ট লাইসেন্স দেয় না। হোয়ারেজ এই অটোরিকশার পার্টস, ব্যাটারি, যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতেছে আপনাদেরকেই ট্যাক্স দিয়ে, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আমদানি করে নিয়ে এসে এখানে সেটিং করে বিক্রি করে। আপনারা লাইসেন্স দিচ্ছে না, কিন্তু আমাদের জন্য মানে একেবারে পরিহার্য, আমাদের জন্য জরুরি এই যানটা। যেদিন অটোরিকশা বন্ধ থাকে পুরা রাস্তা হাঁটে 2 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইল মানুষ হাঁটে চলাফেরা করে, কোনো যান নেই। তাহলে আপনারা এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে আগে আপনাদেরকে চিন্তা করতে হবে, আগে এই রুটে প্যাসেঞ্জার বহন করার মতো আপনার যান দেওয়া লাগবে, মোটর যান দেওয়া লাগবে। না দিয়ে আপনি এখানে নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা জনগণের দুর্ভোগ পোহাতে হয়। এটা আপনারা চিন্তা করেন না। আপনাদের আমি 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 যেটা অতীতে দেখেছি এবং যেটা শুনেছি, যেটা বুঝেছি, থানায় যখন ঠিক মতো টাকা না দেওয়া হয় তখন ওরা অটোরিকশা কন্ট্রোল করা শুরু করে। আর নিয়মিত থানায় টাকা গেলে পরে চলতেছে অটোরিকশা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শুধু শহরের মেইন রোডে উঠতে পারে না, কিন্তু শাখা রোডগুলি সবগুলি রোড চলে। যখন থানা নিয়ন্ত্রণ করে বোঝা লাগবে ওই থানায় টাকা ঠিক মতো যাচ্ছে না। এই জিনিসগুলো, এই জিনিস কি এটা সঠিক মেকানিজম আছে এখানে, এখানে মেকানিজমটা, থিওরিটা ইনভলভ করতে হবে। যে যন্ত্রযানগুলো আমি ট্যাক্স দিয়ে আনতেছি, এটা কেন চালাইতে পারবো না? তাহলে একবারে বন্ধ করে দেন। একবারে বন্ধ করলে এখন যে অবস্থা, এটা বন্ধ করলে সাধারণ মানুষের চলাচল খুব কঠিন অবস্থা হয়ে যাবে। আমি উদাহরণ দিই, উত্তরখান থেকে উত্তরা 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার রাস্তা যদি অটোরিকশা বন্ধ থাকে, হাঁটে আসা লাগবে, কোনো পথ নেই, কোনো পথ নেই। এরকম হলো আবদুল্লাপুরের রোড, উত্তরখান, দক্ষিণ খান, তারপরে কসাইবাড়ি হয়ে ওইদিকে আপনার কাঁচকুড়া, এই সাইডে এরকম যতগুলো শাখা রোড আছে, এয়ারপোর্ট রোডের, ময়মনসিংহ রোডের, একেবারে গাজীপুর যাওয়া পর্যন্ত ডাইনে বামে যত শাখা রোড আছে সব অটোরিকশা চলে। এই অটোরিকশাগুলো এখন আপনাদেরকে এটা বোঝা লাগবে। আপনারা বলেন মোটরযান আইনে যেটা হয় সেটা করতে চান, মোটরযান আইনে ওই অটোরিকশা নাই আপনার, তাহলে কি করবেন? অটোরিকশা তুলে দেবেন? অটোরিকশা তুললে ওই লাইনে সুষ্ঠুভাবে যান আগে সেটিং করেন, মোটরযান সেটিং করেন যাতে প্যাসেঞ্জার টানতে পারে, তাহলে এই সংস্কারটা আপনি আনতে পারবেন। সে রাস্তা তো আপনাদের নাই, অথচ ঢাকা শহর তো জনসংখ্যায় পূর্ণ হয়ে গেছে বা হচ্ছে, আরো হবে। এখন দেশ উন্নয়নের দিকে আছে, আরো হবে। তাহলে এগুলো পরিকল্পিতভাবে আপনাকে কাজ করতে হবে, এটার পরিকল্পনা আমি দিচ্ছি। সেটা হলো আপনাদের পারমিশন দেওয়ার প্রবলেম কি বডিতে, আমি যতটুকু জানি, আমার যতটুকু আছে, আমার এত ক্লিয়ার না। বডিতে প্রবলেম আর সিটে প্রবলেম, মেবি এইরকম। আর এটা তো কোনো দূষণ নাই, বায়ু দূষণ যেরকম পেট্রোল সিএনজির ইঞ্জিনগুলোতে বায়ু দূষণ হয়, এটার কোনো বায়ু দূষণ নাই। এই ইঞ্জিনটা তো ভালো। তো এই সংস্কারগুলো করেন, সেইভাবেই বডি তৈরি করেন, যেটার জন্য প্রবলেম সেই প্রবলেমটা দূর করে সেই মডেলের বডি তৈরি করেন, এই ইঞ্জিনই থাকবে।
বাংলাদেশে অ্যাভেলেবেল তৈরি করা যায়, এগুলো তো আর বিদেশ থেকে আনা লাগে না। লোহা লক্করের ব্যাপার, ভালো লোহা আমদানি করবেন, ওয়েল্ডিং ওয়ার্কশপে দিয়ে মেশিনগুলি তৈরি করবে। ঠিক যেমন মনে করেন, আমি উদাহরণ দিয়ে, আপনারা অনেকেই থাইল্যান্ড গিয়েছেন, ব্যাংকক গিয়েছেন। ব্যাংককে টুকটুকি একটা যান আছে, মোটর যান, টুকটুকি, একটু লম্বা এটা। হ্যাঁ, ওটা অবশ্য সিএনজিতে চলে। অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল, সব রোডেই যাচ্ছে। ওদের ড্রাইভারদের ট্রেনিং আছে। আমাদের দেশের ড্রাইভারদের তো সেই ট্রেনিংই নেই। এই যে অটো, আপনি বলবেন এই যে সিএনজি কয়টা ড্রাইভারের লাইসেন্স আছে? আমার সন্দেহ, লাইসেন্স আছে অনেকেরই আছে, আবার অনেকেরই নাই লাইসেন্সের। আর লাইসেন্সগুলি নিচ্ছে সব 2 নম্বর লাইনে, টাকা দিলেই লাইসেন্স পাওয়া যায় বাংলাদেশে। সেইভাবে লাইসেন্স নেওয়া। বাসের কন্ট্রাক্টর হেল্পারি করতে করতে, কাজ শিখতে শিখতে টাকা দিয়ে 7,000, 13,000, 12-15,000 টাকা দিয়ে লাইসেন্স ব্যাক করে গাড়ি চালাচ্ছে। এদের কোনো ট্রেনিং নেই। প্রত্যেকটি ড্রাইভারের ট্রেনিং আসতে হবে। এই যে অটোরিকশা, সিএনজি স্যার, এটাই আসতে পারেন। সিএনজিদের কোর্স করানো লাগবে, ট্রেনিং করানো লাগবে, কিভাবে ডানি ভাবে কোথায় পার্ক করবে না করবে, এসব সিস্টেম করতে হবে। অতএব আমি এই বিষয়টা নিয়ে খুবই দুঃখিত। আপনারা এই কন্ট্রোলটা করবেন তখনই যখন বিকল্প রোড সৃষ্টি করবেন, যখন বিকল্প মোটরযান সেই রোডে দিবেন, তারপরে ওই অটোরিকশা বন্ধ করবেন। পাশাপাশি যদি অটোরিকশা বন্ধ হয়, এই অটোরিকশা ড্রাইভারগুলো বেকার হয়ে যাবে, মালিকগুলো বেকার হয়ে যাবে। এদের জন্য আবার কি করণীয়, সে চিন্তাটাও মাথায় রাখতে হবে। কারণ এটা তো আস্তে আস্তে এটা একটা কমার্শিয়াল ডিপার্টমেন্টে পরিণত হয়ে গেছে। এটা শুরুর থেকেই যদি এটার পরিকল্পিতভাবে এটাকে ব্যবহার করা যেত, আজকে এই প্রবলেমগুলো হতো না। অতএব আমি আহ্বান জানাবো সংশ্লিষ্ট যোগাযোগ মন্ত্রণালয় সকলের কাছে আমি আহ্বান জানাবো, এটার সঠিক ব্যবহার নিশ্চিত করা লাগবে। সঠিক পদ্ধতিতে এই গাড়ি তৈরি করে, এই গাড়ির মডেল যেভাবে দিলে পরে আপনারা লাইসেন্স দিতে পারবেন, সেইভাবে দিয়ে তাড়াতাড়ি করে লাইসেন্স দিয়ে ছেড়ে দেন এবং বলেন এত তারিখের ভিতর, এত দিনের ভিতর এই গাড়ি এইভাবে নির্মাণ করে নিয়ে আসে আমরা চেক আপ করে লাইসেন্স দিয়ে দেবো তোমাদেরকে। এইভাবে এটাকে ফিনিশিং দেবেন। ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে করতে চাইছিলাম, কিন্তু আর একটু বড় হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী আবার কোনো একটা বিষয় নিয়ে আসবো, আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।